Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা এবং অসরকারি সংগঠনের ভূমিকা সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডাক্তার সুকান্ত রায়, সহ অধিকর্তা, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর শান্তনু বেরা, সহ অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, ডাক্তার কৃষ্ণেন্দু মণ্ডল, সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, পাথর প্রতিমা ব্লক, বিকাশ বিশ্বাস, সম্পাদক ও এআর, ঋতপ্রীতা মুখার্জি, রিসার্চ স্কলার, সুন্দরবন সম্পর্কিত। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা নিয়ে আলোচনা করে থাকি। তো আজ আমরা এরকম একটি বিষয় ভেবেছি এবং এই মুহূর্তে আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা রয়েছেন সুন্দরবনের জি প্লট অঞ্চলে। আর এখানে সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা এবং বিভিন্ন যে অসরকারি সংগঠন রয়েছে তাদের ভূমিকা এ বিষয়ে জানা আলোচনা হলো। তো আমাদের মধ্যে রয়েছেন ডক্টর শান্তনু বেরা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর বেরা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে রয়েছেন সুন্দরবনে, তাই তো? হ্যাঁ, আমরা এই মুহূর্তে সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত একটা জায়গাতে রয়েছি। আর এখানে এই মুহূর্তে আমাদের একটা প্রোগ্রাম চলছে। মূলত এই জায়গাটা হচ্ছে সবর আদিবাসী অধ্যুষিত একটা জায়গা। আর এখানে যে জায়গাটা প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে সুন্দরবন আদিবাসী শিশু শিক্ষা কেন্দ্র, এবং এখানকার একটা সংগঠন যারা কলকাতাতেও কাজ করে এবং এখানকার এই সবর আদিবাসীদের নিয়েও কাজ করে, তার নাম হচ্ছে আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি। তারা এখানে স্কুলের ছাত্রদের নিয়ে কাজ করে এবং তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, এই ব্যাপারগুলোও দেখে। এবং সেই সাথে এখানকার যে মানুষ, তাদের যে জীবন জীবিকা, এই জীবন জীবিকা নিয়েও কিন্তু তারা কাজ করে। এবং আমরা সবাই জানি যে সুন্দরবন মানে হচ্ছে জলে কুমির আর ডাঙায় বাঘ। এবং সেই সাথে সাথে সুন্দরবনের আরো একটা বড় সমস্যা হচ্ছে এখানকার প্রকৃতি। বেশিরভাগ সময় যেটা দেখা যাচ্ছে যে হয় ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, এবং তার সাথে সাথে যে বন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু প্রচুর থাকে। ফলে এর মধ্যে দাঁড়িয়ে তাদের জীবন জীবিকার লড়াই তারা সবসময় করছে। এবং এই বেসরকারি সংগঠন তারা কিন্তু এদের জন্য কাজ করে চলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে সংগঠনের কথা আপনি বললেন, এখানকার রয়েছেন বিকাশ বিশ্বাস, তাই তো সম্পাদক এখানকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সম্পাদক হচ্ছেন বিকাশ বিশ্বাস। উনিও আমাদের সঙ্গে উপস্থিত আছেন। সঙ্গে আমরা অ্যাকচুয়ালি দুদিন ধরে একটা প্রোগ্রাম এখানে করছি। মূলত এখানকার যে মহিলারা আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের
স্বনির্ভরতার শিক্ষা, বিশেষ করে কৃষি এবং প্রাণী সম্পদের মাধ্যমে, এবং তার সাথে এখানকার মহিলারা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়েও অতটা সচেতন নয়। সেখানে তাদের স্যানিটারি ন্যাপকিন তৈরি করা নিজেদের ব্যবহারের জন্য, প্লাস হচ্ছে সেটা বিক্রি করে যাতে তাদের আয় ইনকাম হয়, স্বনির্ভর হয়। তার সাথে এখানে আলু উৎপাদন হয়, এবারে আলুর চিপস তৈরি করা এবং সেটা বিক্রি করে তারা লোকাল কনজাম্পশন করা এবং বাইরে থেকে যদি কিছু ইনকাম করতে পারে সেই ব্যাপারটাও একটা হচ্ছে। তার সাথে আজকে একটা প্রোগ্রাম ছিল, তাতে হচ্ছে এটা আরেকটি অসরকারি সংগঠন, সেটা হচ্ছে নেতাজি সেবা ফাউন্ডেশন, তারও একটা উদ্বোধন হলো এবং তার মাধ্যমে এখানকার ছাত্রদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তাদের ড্রয়িং করানো, ড্রয়িংটার মধ্যেও একটা পার্ট ছিল যেটা হচ্ছে সেভ ওয়াটার, মানে আমরা জল সংরক্ষণের এরকম একটা বার্তা দিয়ে আমাদের ড্রয়িং করা হলো। বিশেষ করে সুন্দরবনের মানুষ, তারা হচ্ছে প্রকৃতিকে জানানো এবং প্রকৃতিটাকে রক্ষা করা, এই ব্যাপারটাও কিন্তু আমরা এটা তুলে ধরাটা আমাদের উদ্দেশ্য। তার সাথে আরো কিছু প্রোগ্রাম হয়েছিল যেখানে আমাদের বস্ত্র প্রদান করা, এখানে বৃক্ষরোপণের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে কৃষির মাধ্যমে জীবন জীবিকা কিভাবে নির্বাহ করা যায় তার জন্য আমাদের স্পেশাল গেস্ট এসেছিলেন ডক্টর সুকান্ত রায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উত্তর দিনাজপুর জেলার সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের। উনিও এই বিষয়ে আলোচনা করেছেন এবং আজকের আলোচনাতে উনিও আছেন। তবে এই যে সংগঠন এখানে কাজ করছে, আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি, তার যে সম্পাদক বিকাশ বিশ্বাস, উনি কিন্তু এই যে কাজের একটা দিক, মানে মানে কি বলা যায়, সুন্দরবনের মতো এরকম একটা প্রত্যন্ত জায়গায় 2-3টে নদী পেরিয়ে আসতে হয়, এখানে এভাবে মানুষকে সচেতন করেছেন, এভাবে আজকে মানে এত মানুষের জীবন জীবিকার ত্রাতা হয়ে উঠেছেন, এটা একটা বড় ব্যাপার। এবং আপনাদের সঙ্গে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন প্রত্যেকের সাথেই আমরা কথা বলবো। আর অবশ্যই। একটু পরেই তো আবার আপনাদের সবাইকে ফিরতে হবে, তাই তো? হ্যাঁ, জি হ্যাঁ, প্লট থেকে লঞ্চ এখান থেকে অনেকক্ষণের পথ ফিরতে রামগঙ্গা, গেলে তাই তো? মানে 4টের পরে আর কোনো লঞ্চ পাওয়া যাবে না ফেরার জন্য। ফলে তার মধ্যেই আমাদের সবাইকে তো আজকের কার্যাবলী ডক্টর শেষ বেটা, করতে হবে। আমি আপনার সাথে আবার লঞ্চে কথা বলবো। একটু যদি অবশ্যই। অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদেরকে হ্যাঁ, আবার কথা বলতে পারি। আমি প্রথমে আমাদের বিকাশ বাবু উপস্থিত রয়েছেন, বিকাশ হ্যাঁ, বিশ্বাস, হ্যাঁ, যে যে হ্যাঁ, হ্যাঁ। ওএআর এর যিনি সম্পাদক। হ্যাঁ, আমি ওনাকে কথা আমি বলছি কিছু তাহলে। বলার জন্য বলবো আর কি। বিকাশবাবু, নমস্কার বিকাশবাবু। নমস্কার। হ্যাঁ, আপনাদের এখানকার যে সংগঠনের যে আজকে সারাদিনের কর্মসূচি সেটা কেমন চললো যদি একটু সংক্ষেপে বলেন। আজকে আমাদের বেশ কয়েক রকমের অনুষ্ঠান ছিল, তার মধ্যে হ্যাঁ। বৃক্ষরোপণ। আমরা হুম। আমাদের স্কুল গ্রাউন্ড আছে, সেখানে হুম। প্রায় 8-10 মতো কাঠা আছে, 8-10 কাঠা জমি। সেই আচ্ছা, এটা কি জমিটাকে আমরা, সবুজ বাজার অঞ্চলে? হ্যাঁ সবুজ বাজার, একদম সবুজ বাজারের পাশেই। আচ্ছা আচ্ছা। তো মানে এই আমরা যে যখন আমার, রামগঙ্গা থেকে চলে যাই ওই কয়েল বাজার ঘাট হয়ে যখন চলে যাই তার আগেই তো ঠিক সবুজ বাজার, তাই তো? একদম একদম হ্যাঁ। শেষঘাট কয়েল বাজার, তার আগে হ্যাঁ। হচ্ছে আপনার সবুজ বাজার। হ্যাঁ হ্যাঁ। ওই তো ওখানে সবুজ ঘাট থেকে বাজারে কতক্ষণ যেন আপনাদের আমরা প্রতিষ্ঠান? 2 মিনিট আচ্ছা, ঘাটের একদম একদম ঘাটেই পাশে, তাহলে, মূল হ্যাঁ। বাঁধের পাশেই হ্যাঁ। হচ্ছে আমাদের স্কুল, এবং স্কুলের উল্টো দিকে আপনার ম্যানগ্রোভ। আর স্কুলের কি নাম আছে? স্কুলের নাম সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্র। আচ্ছা আচ্ছা। এটা মূলত আদিবাসীদের জন্যই একটা উদ্যোগ, পিছিয়ে পড়া হ্যাঁ আদিবাসীদের হ্যাঁ হ্যাঁ। শিশুদের জন্য, এবং যারা এখনো শিক্ষার আলোতে আসেনি, মানে এরা ফার্স্ট জেনারেশন স্কুলে আসছে। ঠিক ঠিক। আমরা আপ টু 4 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত আমরা এই প্রাথমিক শিক্ষাটা দিচ্ছি, তার সাথে মেন্টাল এন্ড ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো, যাতে ওদের মেন্টাল এন্ড ফিজিক্যাল পাওয়ারটা বাড়ে, যাতে শিক্ষাটাকে নিতে পারে। কারণ ওরা সেইভাবে তো মূল স্রোতে ফিরে আসেনি, তাই জন্য তথাকথিত যে আমাদের শিক্ষা, সেই শিক্ষাতে ওরা অভ্যস্ত নয়। তো ওদের শিক্ষা দেওয়ার কৌশলগুলোও আলাদা। মানে ধরুন আমাদের 7টা রং, 7টা রঙের 7টা বল, সেই বল দিয়ে তাদেরকে 7টা রং চেনানো হচ্ছে, এবং 1 থেকে 10 শেখানো হচ্ছে। ধরুন বিভিন্ন ভাবে, ধরুন 10টা এখানকার গাছের ফল, সেই গাছের ফল 10টা আলাদা রাখা হচ্ছে, এবং সে কাউন্ট করছে যে এখানে কটা ফল আছে। মানে ব্যাপারটা এইভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে, কারণ এরা কিন্তু এখন পর্যন্ত শিক্ষার আওতায় আসেনি। আর এরপরে আমাদের অনুষ্ঠানের যে পার্ট ছিল, যে বৃক্ষরোপণ শুরু করে তারপর আদিবাসী মায়েদের নিয়ে, এবং এবং যে তাদের যে লাইভলিহুড, তারা তো মূলত মাছ কাঁকড়া ধরে জীবন এবং জীবিকা নির্বাহ করে, সেখান থেকে
সেইটাকে বাদ না দিয়ে যদি কিছুটা সময় অন্তত তারা মেইন স্ট্রিমের যে কাজগুলো হয়, হ্যাঁ। যেগুলো আমরা করে জীবিকা নির্বাহ করি মূল ভূখণ্ডের মানুষ, তাদেরকে সেখানে যুক্ত করা। কারণ ওরা মাছ কাঁকড়া ধরা ছাড়া অন্য কাজের সাথে যুক্তই থাকে না। তাতে না, সমস্যা হচ্ছে অনেকে কিন্তু আছেন আপনাকে তারা মৌমাছি পালনের কাজ হ্যাঁ, করেন এবং হ্যাঁ, জঙ্গলে চলে যান। হ্যাঁ, হ্যাঁ, আমরা আগেও ঠিক। সাক্ষাৎকার নিয়েছি এবং ওদের ভাষাটাও হ্যাঁ। একটু টান টান মতো। হ্যাঁ, 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 ওদের নিজস্ব ভাষা রয়েছে সেখানকার স্থানীয় ভাষা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, স্থানীয় ভাষা রয়েছে। এবং যেটা সমস্যা সেটা হুম, আপনাকে তথ্য দিই, বিগত হুম, 4 মাসে হুম, জি প্লটে 3টে বাঘের আক্রমণ হয়েছে 3 বার, এবং 3 বার কুমিরের আক্রমণ হয়েছে। তার মধ্যে কুমিরের আক্রমণে একজন বেঁচে গেছে, বাকি যে 5 জন তাদের কেউই কিন্তু বাঁচেনি। আমি বিগত 4 মাসের আপনাকে তথ্য দিই। হুম, 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 এটা হচ্ছে কি, এই যে জঙ্গলে যাচ্ছে এবং গভীর অরণ্যে যাচ্ছে যেখানে ওদের যাওয়ার কথা নয়, হ্যাঁ, এবার যেখানে যাওয়ার কথা সেই জায়গাটা যে মাছ কাঁকড়া প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু তলানিতে পড়েছে, যে কারণে বেশি বেশি পাবে বলে ওরা কিন্তু সেই লোভে পড়ে ওরা এমন জঙ্গলে যাচ্ছে যেখানে ওদের যাওয়া উচিত নয়, রিজার্ভ ফরেস্টে চলে যাচ্ছে। ঠিক ঠিক। তাহলে ওকে তো বেঁচে থাকতে হবে, ওকে তো ওর জীবনটা রক্ষা করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সেই অধিকার ওর আছে। সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু এই কাজটা করতে গিয়ে ওর জীবন হারাচ্ছে। সেখানে আমাদের অর্গানাইজেশন আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি এবং সাথে আরো বহু মানুষ আমাদের সাথে যুক্ত আছে। যেমন আজকে এনএসএফ যুক্ত হয়েছে, শান্তনুবাবু কথা বললেন। হুম, হুম, উনি খুবই একজন লার্নেড পার্সন এবং অ্যাক্টিভ। মানে অনেকে আছেন শুধুমাত্র একাডেমিক, কিন্তু উনি প্র্যাকটিক্যালি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ধরনের অবশ্যই অবশ্যই। সেই পুরুলিয়া থেকে কাজকর্মের সাথে উনি পাহাড়ি যুক্ত। অঞ্চল থেকে আর একদম হ্যাঁ, সুন্দরবন। হ্যাঁ, একটা এটা মানুষের প্রতি আমাদের দরদ আছে একটা। অর্গানাইজেশনের হ্যাঁ, হ্যাঁ, দরদ, এবং আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা খুব কি বলবো, আমরা খুব বুকে জোর পাচ্ছি যে ঠিক। এই ধরনের মানুষ আমাদের কাছে আসছে। যদিও উনি অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত, হুম, হুম, কিন্তু এখন এনএসএফ এর মাধ্যমে আবার নতুন ভাবে যুক্ত হলেন, এবং আশা করছি যে অনেক ভালো কাজ হবে। এবং ডক্টর রয় এখানে রয়েছেন, আপনি জানেন তো। আজকে আমরা গতকালকে এবং আজকে 2 দিন ধরে প্রোগ্রাম, আমরা প্রচুর গাছ লাগিয়েছি। ওখানে একটা ভেষজ গার্ডেন আমরা তৈরি করছি। এছাড়া আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে এখানে একটা নলেজ হাব তৈরি হবে, মানে সুন্দরবন নিয়ে, সুন্দরবনকে জানার, বোঝার, গবেষণা করার জন্য যারা দেশ থেকে বা বিদেশ থেকে আসবে তাদেরকে থাকা বা একটা যে যে সাপোর্ট করা দরকার সেই সাপোর্টটা এখানে, সেই সাপোর্টিং সিস্টেমটা এখানে তৈরি করা, যাতে এখান থেকে তারা অরণ্যে বা গভীর অরণ্যে গিয়ে তাদের গবেষণার কাজটা করতে পারে, সেই সুযোগটা তৈরি করে দেওয়া। এবং এছাড়া আরো একটা উদ্যোগ আমাদের রয়েছে, যাতে একটা ওয়াটার অ্যাম্বুলেন্স আমরা যদি তৈরি করতে পারি, যাতে এই অঞ্চলে মানুষের যদি স্নেক বাইট হয় বা কোনো বিপদ আপদ ঘটে, এরা কিন্তু দ্রুত শহরের সাথে যোগাযোগ করতে পারে না, দ্রুত অ্যান্টিভেনাম দিতে পারে না। হুম, হুম, তাতে কি হচ্ছে, অনেক মানুষের মৃত্যু হয়। সেই মৃত্যুগুলো, সেই মানে অস্বাভাবিক মৃত্যুগুলোকে যদি আমরা কিছুটা হলেও ঠেকানোর আমরা চেষ্টা করতে পারি, সেজন্য আমাদের এই উদ্যোগ। এছাড়া এখানে ওই আদিবাসী বাচ্চাদের নাচ গান, ওদের যে প্রাচীন কালচার, সেই কালচার থেকে ওরা না বেরিয়ে গেছিল, মানে ওরা ওদের মূল স্রোতটা হারিয়ে ফেলেছে। ওদের গান, ওদের কবিতা, ওদের যে ধামসা মাদল, ওদের তুন্দা, ওদের যে বাদ্যযন্ত্র, ওদের আর্ট অ্যান্ড কালচার, হুম, সেই ব্যাপারগুলোকে ওদের মতো করে ফিরিয়ে আনা। মানে আমরা চাই না যে ওরা আমাদের মতো হয়ে যাক, ওরা ওদের যে কালচার, ওদের সংস্কৃতি, সেই ওদের সংস্কৃতিটাকে বৈশিষ্ট্যটা ফিরে বজায় পাক, থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ওদের বৈশিষ্ট্য বজায়। কারণ ওরা কিন্তু বনকে ধ্বংস করে না, ওরা কিন্তু গাছ কেটে আনে না, ওরা একটা মরা ডাল ভেঙে নিয়ে আসে। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, মানে ওদেরকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে বন কিন্তু বাঁচবে না। এই জন্যই আপনাদের এই উদ্যোগ, তাই তো? আমাদের এই উদ্যোগ এবং দীর্ঘকালীন, এটা আমাদের কোনো শর্ট টার্ম ব্যাপার নেই। আমরা সাস্টেনেবল পদ্ধতিতে আমরা এগোচ্ছি, এবং আশা করছি এখানে আরো 3টে ভিলেজ, দাসপুর, সত্যদাসপুর, কৃষ্ণদাসপুর, এই 3টে গ্রামকে আমরা অ্যাডাপ্টেশন প্রোগ্রামে নিয়ে আসবো। নিয়ে ভালো আমরা প্রচুর উদ্যোগ। গাছপালা রোপণ করব, এবং এলাকার একটা যদি পরিবর্তন হয়, এবং পাশে 2টো বাজার আছে আপনি জানেন, যে হ্যাঁ। সবুজ বাজার এবং আপনার টটের বাজার, এখানে বটতলা বাজার, চাঁদমারি বাজার, এই বাজারগুলোকে আমরা খুব দ্রুত যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো ব্যবহার করা হয় সেটা মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে, এবং 2টো বাজারকে অলরেডি আমরা তার আওতায় নিয়ে এসেছি। মূলত দাসপুর, সত্যদাসপুর এই সমস্ত অঞ্চলে মৌমাছি পালন এবং মধু সংগ্রহের কাজের লোকজন প্রচুর দেখা যায়, তাই তো? এবং হ্যাঁ, সেইভাবে হ্যাঁ, জীবিকা হ্যাঁ। নির্বাহ চলে।
হ্যাঁ হ্যাঁ, তাই তাদের ছেলে মেয়েদের যদি একটু একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে পড়াশোনা থেকে শুরু করে, একদম তাহলে জীবনে একটা উন্নতি ঘটতে পারে, তাই তো? একদম একদম একদম। হুম হুম হুম। আচ্ছা, এছাড়া আপনাদের সাথে তো আরো বিশেষজ্ঞ রয়েছেন, বিশেষজ্ঞ যেমন রয়েছে রয়েছে আমাদের ডক্টর সুকান্ত ডক্টর বাবু রয় রয়েছে, তাই রয়েছেন, তো? হ্যাঁ সুকান্ত রয় রয়েছে, ডক্টর রয়। হ্যাঁ, আমি প্রাণী তাহলে সম্পদ। সুকান্ত বাবুকে হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে দিচ্ছি। নিন। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে রয়েছে ডাক্তার সুকান্ত রায়, হ্যাঁ, উনি প্রাণী সম্পদ হ্যাঁ, বিকাশ নমস্কার। বিভাগ। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমাদের সাথে রয়েছেন ডাক্তার সুকান্ত রায়, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের সহ অধিকর্তা। তো ডাক্তার রায়, যদি একটু আমাদের বলেন, তো আপনি সুন্দরবনের এই যে প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, কেমন লাগছে প্রথমে যদি একটু বলেন? হ্যাঁ, আমিও এই সুন্দরবনেরই প্রত্যন্ত অঞ্চলের মত্রপট্টু রায়দিঘি হ্যাঁ। থানার অন্তর্গত এলাকারই ছেলে। ও তো আচ্ছা আচ্ছা, তাহলে এখন হ্যাঁ, কাজের কিন্তু সূত্রে আপনি উত্তরবঙ্গে, তাই তো? কাজের সূত্রে উত্তরবঙ্গে আমার পোস্টিং। আচ্ছা। কিন্তু সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, এই জি প্লটে নাম হ্যাঁ। শুনেছি কিন্তু কোনোদিন আমার আসা হয়নি। তো এসেছি, হ্যাঁ। কিন্তু এসে আমি যেটা নিজে চাক্ষুষ করলাম, গতকালকে থেকে সকাল থেকে রয়েছি আমি হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ যে এই একটা সংগঠন ওয়ার এবং আমাদের ডাক্তার শান্তনু বেরার সংগঠন, হ্যাঁ, নতুন জন্ম নেওয়া সংগঠন নেতাজি সেবা ফাউন্ডেশন, যৌথভাবে। হ্যাঁ। আমিও যদিও নেতাজি সেবা ফাউন্ডেশনের একজন সদস্য, হ্যাঁ, তো কিন্তু ডাক্তার বেরার হচ্ছে নেতৃত্বে আমরা কাজ করি। হ্যাঁ। তো এই দুটো সংগঠন যেভাবে হাতে হাত মিলিয়ে কাজ করা এই অঞ্চলে শুরু করে, সবথেকে আশ্চর্য লাগলো হুম, যে একদম সবর ফ্যামিলি, এখানে যে 168টা সবর ফ্যামিলি আছে, তাদের প্রত্যেককে ওয়ার হচ্ছে তাদের আওতার মধ্যে এনেছে। এবং তাদের আজকে দেখলাম 25 থেকে 30টা একদম বাচ্চা, হুম, তারা হুম, তাদের যে স্কুল দৈনন্দিন তাদের পড়াশোনা, তাদের কালচারাল প্রোগ্রাম করানো সবই করে, তাদেরকে দিয়ে আজকের এখানে পারফর্ম করালো। এবং গতকালকে দুটো এসএইচজি গ্রুপ তাদেরকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপযোগিতা এবং তাদেরকে ব্যবসায়িক ভিত্তিতে সেটাকে তৈরি করা, এবং আলু চিপস এগুলো ডাক্তার বেরা বলেছে, সেগুলো আমি নিজে সেই সমস্ত মিটিং এ উপস্থিত ছিলাম। হুম। তো আমি এদের এই যে কর্মকাণ্ড, এত দূরে একেবারে দ্বীপ বলতে যেটাকে দ্বীপ দ্বীপ বলে, একেবারে দ্বীপ, এটা এই চোখে না দেখলে দ্বীপাঞ্চলে, কেউ বুঝতে পারবে হ্যাঁ না। হ্যাঁ, সেই দ্বীপাঞ্চলে এই ধরনের একেবারে অবহেলিত বলতে গেলে একেবারে অবহেলিত, প্রত্যন্ত অবহেলিত বলা কারণ যায়। আপনারা যার- গেছেন রামগঙ্গা থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে, তাই তো? না, জলপথে 2 ঘন্টা জলপথে হ্যাঁ, গিয়ে তারপরে এখানে নামতে হয়েছে এখানে আর কি। উঠেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে এই এই অঞ্চলের এই মানুষগুলো যে এই তাদেরকে এই যে ওয়ার সংগঠনটা এভাবে যে বাঁচিয়ে রেখেছে বিগত 4 বছর ধরে, তো এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আজকের আমি গতকালকে থেকে এসে আমি প্রায় ওভারওয়েলমড হয়ে গেলাম, এটুকুনি আমি বলতে পারি। মানে এই যে সংগঠনের অনুষ্ঠান, মানে একটু যদি তারিখ উল্লেখ করে বলেন, কোন কোন দুদিন ধরে চললো? এটা হচ্ছে গতকাল অর্থাৎ 27/9/2024 এবং আজকের হচ্ছে 28/9/2024। মানে গতকালকে সেপ্টেম্বরের ছিল শেষ। একদম শেষ। গতকালকে হুম। মানে রুদ্রদার বৈঠক হুম। বিভিন্ন সন্ধ্যাবেলাতেই হয়েছে মায়েদের বাড়িতে গিয়ে। হুম, হুম, আর আর হচ্ছে এখন তো ওই এনএসএফ এর হচ্ছে উদ্বোধন হলো, লোক উদ্বোধন হলো, প্লাস ওয়ারের যে প্রোগ্রাম হলো সেগুলো হলো আর কি। হুম। আর আমরা এখানে মানে এই যে অঞ্চলটায় দেখলাম যে আপনার প্রশ্ন অনুযায়ী আমি বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি, এই হুম, অঞ্চলে হুম, হুম, যেহেতু নোনা নোনা মাটি সর্বোচ্চ এলাকা, তো হুম, তো এখানে হচ্ছে ওই এক ফসলি চাষ হয়। তো এবার তার সঙ্গে সঙ্গে এরম দেখলাম এরা একটু উন্নত করে কিছু মানে দো ফসলি করার চেষ্টা করছে। এখনো দো ফসলি শেষ হবে কিন্তু নয়। তাহলে এরা বাঁচবে কিভাবে? বাঁচবে হচ্ছে পানি সম্পদের উপরে। অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে এখানে, আমি এই সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম, প্রচুর ছাগল, প্রচুর মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল, হুম, হুম, ব্ল্যাক বেঙ্গল গোট যেটা বলে, হুম, হুম। মানে মিক্সচার হয়নি এখনো, যেহেতু আইল্যান্ড তো মিক্সচার হওয়ার সম্ভাবনা কম। কম, একদম ঠিক। পিওরেস্ট ফর্ম অফ পিওরেস্ট ব্ল্যাক বেঙ্গল গোট আমার এখানে দেখতে ওখানেই পাওয়া পেয়েছি আমি। যাবে, হ্যাঁ। আমি দেখতে পেয়েছি নিচে। তারপরে আপনার হচ্ছে মুরগি প্রচুর দেখতে পেয়েছি, হাঁস দেখতে পেয়েছি, দেশি হাঁস যেটাকে বলে পাতি হাঁস, সেটাও দেখতে পেয়েছি। অর্থাৎ এরা আপনার গরু, ভালো হেলদি গরুও দেখতে পেয়েছি। মানে একদম স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারে এগ্রি এবং এগ্রি অ্যালায়েড, অর্থাৎ এগ্রিকালচার যেখানে শেষ সেখান থেকে তো অ্যানিমাল হাজবেন্ডারি শুরু। মানে ধরুন মার্জিনাল ফার্মার যার কোনো জমি নেই, একদম কেউ একটা সে মুরগি বাঁচবে পালন করতে কিভাবে? পারবে, হ্যাঁ। হ্যাঁ, সে দুটো মুরগি, 4টে আছে। আমাদের স্লোগান আছে যে 4টে ছাগল 10টা মুরগি, 4টে ছাগল 10টা হাঁস, চাষ করলে আয় হবে 12 মাস। একথা আমরা বলতে পারি। এই সত্যি কথা, এই অঞ্চলে না এলে এরা বেঁচে আছে কিভাবে? এই প্রত্যেকদিন বাঁচছে কিভাবে? যাদের জমি নেই তারা বাঁচছেই আমার প্রাণী পালনের উপরে। আমি এদেরকে জিজ্ঞেস করলাম দপ্তরের সুযোগ সুবিধাগুলো এরা পায় কিনা, চিকিৎসা এখানে পরিষেবা, ভ্যাকসিন পরিষেবা। হ্যাঁ, ওরা বললো প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী দপ্তরে যেগুলো আছে এরা আসে।
তারপরে এখানে গরুকে গরম হলে কিভাবে পাল খাওয়ায় বললো আমরা ওই কৃত্রিম প্রজনন করি, যেটাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলে এআই, সেটাও করি। তারপরে বললো যে এসোর হচ্ছে ভ্যাকসিন হয় এফএমডি, তারপরে পিপিআর এর ভ্যাকসিন, অর্থাৎ অ্যানিম্যাল মানে আমাদের যে পাথর প্রতিমা বিএলও অফিস এবং আমাদের সরকারিভাবে যে পরিকাঠামোগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ থ্রু পিএম মানে প্রাণী মিত্রা, প্রাণী বন্ধু, প্রাণী সেবীর মাধ্যমে যে এক্সটেনশন ওয়ার্ক গুলো হয় সেগুলো ভালোভাবেই হচ্ছে, এটা বুঝতে পারা গেল। কারণ খুব বেশি যে মরক এই ব্যাপারগুলো এসো এরা কিন্তু বললো না, আমি জিজ্ঞেস করেছিলাম মিটিং গুলোতে। তো ফলে আমার মনে হলো যে অ্যানিমাল হাজবেন্ডারিতে এই জি প্লট নামক জায়গাটা যথেষ্ট এগিয়ে উন্নত আছে। আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে আরো কিছু আইটি কে কিছু মানে টেকনিক কিছু এদের মধ্যে যে পালনের যে প্রক্রিয়া রয়েছে সেই পালনের প্রক্রিয়াগুলো আরো যদি ইন্টেনসিভ আমরা কিছু ট্রেনিং করতে পারি, আমি এইখানে সংগঠনের এই কার্যকর্তাদের বলেছি হ্যাঁ, যে আরো ইন্টেনসিভ ট্রেনিং অন মানে একটা করে এন্টারপ্রাইজ ধরে ইন্টেনসিভ ট্রেনিং অন গোটারি, ইন্টেনসিভ ট্রেনিং অন এটা তাহলে ওখানে গিয়ে করতে হবে, কারণ এখানে এতটা গিয়ে দূরত্ব, না হ্যাঁ, না হ্যাঁ, না ওদের আনার কোনো প্রশ্নই নেই, সম্ভব নয়। ওরা যেতে পারবেন না। এখানে এসেই যেমন আমরা এলাম হুম, দুদিন এলাম, ধরুন আর একটা দিন এক্সটেন্ড করে 3 দিনের একটা রেসিডেন্সিয়াল করে দিলাম, মানে ওরা রেসিডেন্সিয়াল তো ওরা রেসিডেন্সিয়াল বলে তো নয়, ওরা হ্যাঁ। আসবে ওরা ওদের গ্রামেই সারাদিন তো আছে, থাকবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সারাদিন থাকবে, দুপুরবেলা লাঞ্চ করবে আমাদের সঙ্গে, প্রি লাঞ্চ পোস্ট লাঞ্চ করে বাড়ি চলে যাবে। হ্যাঁ। 3 দিনে 3 প্রাইজ ছোট ছোট করে ওদের হ্যাঁ। মতো করে, তাহলে হ্যাঁ। কিন্তু ওরা হচ্ছে নিতে পারবে যেটুকুনি ইনকাম করছে যাই করছে যেটা রয়েছে হ্যাঁ। সে মানে যে এক্সিস্টেন্স যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্টেন্স যে অ্যানিমাল আছে সেটা দিয়ে কিন্তু ওরা আরো মোর ইনকাম করতে পারবে। সেটার জন্য আমরা বলেছি, ফোর্স করেছি। তো দেখা যাক যদি এরাও করে বা আমাদের নিজেদের সংগঠন দিয়েও আমরা যদি করতে পারি, আশা করি এই অঞ্চলের মানুষজনকে আমরা ইকোনমিক্যালি সাস্টেনেবল করতে পারবো, এইটুকুনি বলতে পারি আর কি। আচ্ছা ডাক্তার রায়, তো আপনি তো এখানকার যে প্রাণী সম্পদ বিকাশ বিভাগে ছিলেন এবং এখনো রয়েছেন আপনি উত্তরবঙ্গে, তো সেখানকার জীবনটা অন্য আর এখানকার জীবনটা তো সম্পূর্ণ অন্য। তো হ্যাঁ। এখানে কি কি পজিটিভ দিক রয়েছে, এদেরকে নিয়ে কিভাবে কাজ এখানে একটা করানো যেতে পজিটিভ পারে? দিক হ্যাঁ, হচ্ছে এদের একটা পজিটিভ দিক হচ্ছে এরা খুবই অনেস্ট। ঠিক। এরা হচ্ছে কোনো মানে কোনো রকম বোঝে না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কোনো চালাকি রকম কাজ করে, ডুপ্লিসিটি চালাকি এগুলো বোঝে না, হ্যাঁ হ্যাঁ সহজ সরল জীবন। হ্যাঁ, এদেরকে আপনি যেটা টু দি পয়েন্ট বলবেন, স্ট্রোক করাবেন, সেটা দিয়ে ব্যাস। এদেরকে দিয়ে আপনি সেলফ ড্রিভেন করে এদেরকে দিয়ে কাজটা করাতে পারবেন। আপনার টার্গেট ওরিয়েন্টেড কাজ আপনি এখানে করতে পারবেন খুব ইজিলি, এইটুকুনি বুঝতে করবে পারবেন। করবে। হ্যাঁ করবে, এটা হচ্ছে ব্যাপার। এবং আপনি আরো কি কি পজিটিভ দিক দেখতে পাচ্ছেন? ধরুন ওখানে যে সমস্ত খাঁটি প্রজাতির যে সমস্ত বলেন ব্ল্যাক বেঙ্গল গোট রয়েছে, হ্যাঁ হ্যাঁ বা ধরুন যে না ওইটাই তো গাভীর যে বললাম যে প্রজাতি এখানে রয়েছে, এখানে যে কনজারভেশন গুলো মানে এখানে যে অরিজিনাল ব্রিড গুলো রয়েছে হ্যাঁ, সেগুলো কনজারভেশনের জন্য ওই যে বললাম আমরা ইন্টেন্স ট্রেনিং দরকার পড়বে, যাতে কোনো কারণে মিসচার না হয় বা কিছু না হয়। এই ইন্টারেস্টিং ট্রেনিং যদি হয় হ্যাঁ, তাহলে কিন্তু এখানকার হচ্ছে ইনসেনটিভ প্রোগ্রাম হলে এখানকার যে প্রাণী সম্পদ এবং মানব সম্পদ হ্যাঁ, মানে মানব সম্পদ এবং প্রাণী সম্পদটা দুটোই কিন্তু উন্নতি সাধন করতে পারে, আচ্ছা আচ্ছা, এটা বলতে পারি আমি। কারণ ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার হোক বা এনজিও ইনফ্রাস্ট্রাকচার হোক, হ্যাঁ, সেগুলো তো রয়েছে, খালি আমাদেরকে ট্রেন্ড করতে হবে হ্যাঁ, ইন এ রেশনাল ওয়ে এবং ইন এ মানে টার্গেটেড ওয়ে, তাহলে কিন্তু হ্যাঁ, এইখান থেকে এক্সপেক্টেড যে আউটকাম আমরা চাইছি, অর্থাৎ ওদেরকে জীবনযাপন ওরা সাস্টেনেবিলিটি অফ লাইফ যাতে ওরা করতে পারে সেটা আমরা করাতে পারবো। এইটুকুনি বিশ্বাস দুদিনে আমার হয়েছে আর কি। ঠিক। এবং এখানকার যে প্রাকৃতিক হ্যাঁ, পরিবেশ এবং সেখানে হ্যাঁ, একবার নদী বাঁধ ভেঙে গেলে ঠিক অবস্থাটা ঠিক কেমন হয়, হ্যাঁ, গত 2-1 বছরের মধ্যেই আমরা ওখানে ছিলাম, দেখলাম হ্যাঁ, যে মানে সমস্ত প্রাণী মারা যায়, ভেসে যায়, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা অসহায় একটা অবস্থা। তো এই হ্যাঁ, জায়গা থেকে অসহনীয় অবস্থা। তো তার জন্য তো যদি আপনি ট্রেনিং করার মাধ্যমে যদি ইন্স্যুরেন্স করে দিতে পারেন, একটা আচ্ছা, বীমা আচ্ছা। করে দিতে পারেন, তাহলে হুম। ওদের প্রাণীগুলো আর গেলেও তাতে কোনো ক্ষতি হলো না। আমাদের যেমন প্রত্যেকটা মানুষের লাইফ ইন্স্যুরেন্স হয়, প্রত্যেকটা অ্যানিমালের তো ইন্স্যুরেন্স করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই টার্গেটটা যদি এনজিও বা কারণ গভর্নমেন্ট থেকেও করা হয়, আবার অবশ্যই। এনজিও করতে পারে, করলে পরে তাহলে ওই প্রাণীগুলো ক্ষতি যদি মানে কিছুটা প্রাকৃতিক মিটিয়ে দুর্যোগে যায়, হয় হ্যাঁ, হ্যাঁ, অনেকটা মিটে যাবে। ওই একটা এবারে দেখা গেল ওদের পয়সা নেই, সাপোজ ওদের পয়সা নেই, প্রিমিয়ামটা এনজিও দিল 80 টাকা 84 টাকা 50 টাকা বছরে, আর পুরো লাভটা হচ্ছে লভ্যাংশটা হচ্ছে কোনো ক্ষতি হয়ে গেলে আমাদের হচ্ছে এখানে গরিব হচ্ছে ভূমিহীন কৃষকটা পেল, হ্যাঁ, তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হয় না। তাহলে এই যে রিস্ক ফ্যাক্টরটাকে আমরা ওভারকাম করতে পারি। তাহলে এখানে ডক্টর শান্তনু বেরা রয়েছেন, তো উনিও বিভিন্ন সময় এই সমস্ত অঞ্চল দ্বীপগুলো ভিজিট করেন।
তো আমরা তাহলে একটু পরে আবার কথা বলবো ডক্টর শান্তনু বেরার সাথে, এবং আর অন্যান্য বিশেষজ্ঞরা রয়েছেন। আপনাকে এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর সুকান্ত রায় আমাদের সাথে ছিলেন, সহ অধিকর্তা প্রাণী বিকাশ। ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। পরবর্তীতে আপনারা আমাকে ডাকবেন, আমি আমার যতটুকুন আমাদের বিদ্যে রয়েছে ততটুকুন সেটা দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। 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 ওকে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। তাদের কথা বলবো এখন, কেমন জীবিকা জীবন, আহা জীবিকা জীবন। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। তাদের কথা বলবো এখন, কেমন জীবিকা জীবন, আহা জীবিকা জীবন। দরিদ্র মানুষ বনে কাঠ কুড়াতে যায়, জাল ফেলে নদীর জলে কাঁকড়া মৎস্য পায়। দরিদ্র মানুষ বনে কাঠ কুড়াতে যায়, জাল ফেলে নদীর জলে কাঁকড়া মৎস্য পায়। কেউ বা বনে করে নিত্য, কেউ বা বনে করে নিত্য মধু আহরণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। লোনা জলে মৎস্য ফলে হয় না ভালো ফসল। একটি চাষে সন্তুষ্ট থাকে কৃষক সকল। লোনা জলে মৎস্য ফলে হয় না ভালো ফসল। একটি চাষে সন্তুষ্ট রয় যে কৃষক সকল। জলে কুমির, ডাঙায় বাঘ, বনে সর্প সংকুল। জলে কুমির, ডাঙায় বাঘ, বনে সর্প সংকুল। হেথায় বসবাস মানুষের অত্যন্ত প্রতিকূল। হেথায় বসবাস মানুষের অত্যন্ত প্রতিকূল। গরিব মানুষ পালন করে গরু, ভেড়া, ছাগল। গরিব মানুষ পালন করে গরু, ভেড়া, ছাগল। হাঁস মুরগি ছাড়াও ফলায় সবজি ও ফল। গরিব মানুষ পালন করে গরু, ভেড়া, ছাগল। হাঁস মুরগি ছাড়াও ফলায় শাক সবজি ও ফল। গরিব মানুষ পালন করে গরু, ভেড়া, ছাগল। হাঁস মুরগি ছাড়াও ফলায় শাক সবজি ও ফল।
স্বেচ্ছাসেবী সংস্থা এসে দেয় যে প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী সংস্থা এসে দেয় যে প্রশিক্ষণ। নৌকোযানে নানা স্থানে সবাই করে গমন, নৌকোযানে নানা স্থানে সবাই করে গমন। তাদের কথা বলবো এখন, কেমন জীবিকা জীবন, আহা জীবিকা জীবন। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। তাদের কথা বলবো এখন, কেমন জীবিকা জীবন, আহা জীবিকা জীবন। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এক যে আছে সুন্দরবন, সেথায় থাকে মানুষ সাধারণ। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা এবং অসরকারি সংগঠনের ভূমিকা। তো এ বিষয়ে এখন আমাদের সামনে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, আপনি তো এই মুহূর্তে সুন্দরবন থেকে ফিরছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা বিশেষ প্রোগ্রামের উদ্দেশ্যে আজকে জি প্লট ওখানে গেছিলাম। সেখানে জাস্ট আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। তারপরে আমরা আমাদের যারা অতিথিরা ছিলেন, তার সঙ্গে সুন্দরবন গবেষক, আমাদের যারা ভলেন্টিয়ার, সবাইকে নিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টার একটা লঞ্চ যাত্রা হচ্ছে এবং সেটা খুব চিন্তাকর্ষক একটা লঞ্চ যাত্রা। একদিকে পুরো জঙ্গল, আরেকদিকে মানুষের বসতি। আমরা আরো 1 ঘন্টা নাগাদ পরে পাথর প্রতিমাতে পৌঁছাবো। আমরা এই জি প্লটের সবুজ বাজার বলে একটা জায়গা আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যাত্রা শুরু হয়েছে। এখানেই তো এই সুন্দরবন শিশু শিক্ষা কেন্দ্র যেটা আছে, ওখানেই আমাদের প্রোগ্রামটা হয়েছিল আর কি। তারপরে আমরা প্রোগ্রাম শেষ করে আপাতত বিভিন্ন ঘাট ধরতে ধরতে আমরা কিন্তু পাথর প্রতিমা রাঙ্গাঙ্গার দিকে এগিয়ে চলেছি। আর অ্যাকচুয়ালি এটা একেবারে সুন্দরবনের শেষ প্রান্ত। আমরা গৌতমপুর বলি সুন্দরবনের একদম, এরপরে হচ্ছে রিজার্ভ ফরেস্ট আছে, ধনচি এবং বিজয়বাটি, এই রিজার্ভ ফরেস্ট গুলো আছে। এবং সেই রিজার্ভ ফরেস্টের পরে হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এবারে আমরা এখানে জাস্ট অনুষ্ঠান শেষ করলাম এবং তারপরে বিভিন্ন ঘাট আছে। এই সবুজ বাজারের পরে আমাদের চাঁদমারি অ্যাকচুয়ালি এখানকার সব থেকে বেশি লোকজন যাতায়াত করে, কারণ এখান থেকে হচ্ছে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তাঘাট বা মূলত যারা মাছ ধরতে যান ট্রলার নিয়ে যান এই চাঁদমারি থেকে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ডিঙ্গি ট্রলারও এখানে যাতায়াত করে। ট্রলার যারা ধরুন বড় বড় ফিশিং, ইলিশ ফিশিং করতে যান, তারা এখান থেকে বড় ট্রলার নিয়ে যান। আর ছোট ছোট যারা নৌকা আছে যাদের, তারা এখানকার 2 ঘন্টা 3 ঘন্টা কি 6 ঘন্টা এইরকম দূরত্বে ওরা জলে নেমে যায়, সেখান থেকে ডেলি ফিশিং করে আর কি। আর প্রতি বছরই এখানে তো যে সমস্ত সুন্দরবনের মৎস্যজীবীরা, তাদের একটা মৎস্য মেলা হয় এখানে, ওই কয়েল বাজার ঘাট রয়েছে আপনার ঠিক সবুজ বাজারের পরেই, এবং ওখানে যাত্রাপালা হয়, সেটাও আমরা কভারেজ করেছি অনেকবার। তো আমরা এখানে যে দেখছেন এখানকার মানুষের যে জীবন, সে জীবনের যাতে মান উন্নয়ন করা যায়, সেই জন্য তো আপনাদের এই কর্মসূচি। অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। জীবনযাত্রা বলতে আমরা 2 রকম ভাবে বলতে পারি। এক হচ্ছে তাদের জীবন জীবিকা, মানে রুটি রুজির সংস্থান করা,
আর একটা হচ্ছে এদের অনেকের সরকারি যে সুবিধা যেগুলো আছে সে সম্পর্কে জানে না, সেগুলো সম্পর্কে এদেরকে সচেতন করা। এবং আরো কতগুলো জিনিস সুন্দরবনের আমরা দেখি, সেটা ধরুন চাইল্ড ট্রাফিকিং, এখানে পাচার হয়ে যায়, প্রচুর ছেলে মেয়ে এখান থেকে পাচার হয়ে যায়। তারপরে ধরুন এখানে কম বয়সে বিয়ে হয়ে যায়, অপুষ্টির মধ্যে থাকে। তারপরে ধরুন আরো আর্থসামাজিক কিছু সামাজিক সমস্যা এখানে থাকে, সেগুলোকে আমরা যতটা সম্ভব চেষ্টা করি তাদেরকে শিক্ষার আলোকে ফিরিয়ে আনা। তার সাথে সাথে তাদেরকে যদি আই ইনকামের ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে সমাজের মূল স্রোতে ফিরে আসবে। এবং অনেকেই জানে না আজকের সরকারি তরফে কি কি ধরনের প্রকল্প রয়েছে এদের উন্নয়নের জন্য, বা গভর্নমেন্ট যারা আধিকারিকরা আছে তারাও যাতে এদের এখানে আসে, রেগুলার যে কি পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলো যাতে জানায়, তার জন্য আমরা কিছু যোগাযোগ করেছি। আগামী দিনে সেটারও একটা ব্যবস্থা হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের যে অসরকারি সংগঠন, বিশেষ করে আজকে সুন্দরবনে অনেক অসরকারি সংগঠনই রয়েছে, তার মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন অসরকারি সংগঠন কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে নেতাজি সেবা ফাউন্ডেশন এবং আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি, আমরা আপাতত এই জায়গায় আজকে কাজের একটা শুরুয়াত করলাম। এখানে মহিলাদের বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা, তার মধ্যে শুধু প্রাণী সম্পদ কৃষি তা নয়, কিন্তু তার সাথে এরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করা, তার সাথে সাথে এদেরকে ওই আলুর চিপস তৈরি করা, এইসব জিনিসগুলোর কিন্তু প্রশিক্ষণ এবং প্রাইমারি সহায়তা দেওয়া হচ্ছে। এবং তারপরে পরবর্তীতে এরা যখন স্বনির্ভর হয়ে যাবে আর্থিকভাবে, তখন এরা নিজেই এই এক একটা গোষ্ঠীবদ্ধ ভাবে তো এটা কাজটা করা হচ্ছে, তারা কিন্তু এটা চালাতে পারবে। এই সমস্ত অঞ্চলের চাষবাস কি মূলত কেমন দেখলেন আপনারা? এই মুহূর্তে যেমন ধানের চাষ হয় সেটা কি হচ্ছে এখন? এখানে চাষবাসটা মূলত তো এক ফসলি বেশিরভাগটা, তার সাথে কিছুটা সবজি চাষ হয়। আর এক ফসলি বলতে এখানে মূলত ধান চাষ হয়। তবে আমরা সংগঠনের মাধ্যমে যেটা স্যালাইন রেজিস্ট্যান্ট কিছু ভ্যারাইটি যেগুলোর ফলনও ভালো হয়, সেই ধরনের কিছু জাতকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, ধরুন প্রাণী সম্পদের ক্ষেত্রেও এই পরিবেশে এই রিসোর্সে পালন করা যায় ঘরোয়া কিছু মুরগি, এখানকার যে বাংলার কালো ছাগল, বা এখানে কিছু আদিবাসীরা যারা আছে তারা কিন্তু শূকর পালনে খুব আগ্রহী, তাহলে শূকর পালনের ক্ষেত্রে তাদেরকে আগ্রহী করার একটা চেষ্টা। তার সাথে সাথে আরো একটা যেটা আমরা চেষ্টা করছি, আমরা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক চাষ, যেটাকে আমরা বলতে পারি একদিক থেকে জৈব কৃষি। জৈব কৃষির মাধ্যমেও কিন্তু আমরা একটা সুস্থায়ী উন্নয়নের চেষ্টা, সেটাও আমরা একটা করব ভাবছি। বিশেষ করে এখানকার মহিলারা যেটা সমস্যা, তারা প্রপারলি কিন্তু প্রশিক্ষিত নয়, ট্রেনিং দরকার আছে। সেই ট্রেনিং এর জন্য আমরা আমাদের যে আরসিটি আছে গভর্নমেন্টের, রুরাল সেটেলমেন্ট ওয়েলফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট, সেটা রাজপুরে রয়েছে, এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। সেখানে কিন্তু এরা গিয়ে প্রশিক্ষণ নিতে পারে এবং সম্পূর্ণ বিনা খরচায়। আমিও এখানকার মহিলাদের সঙ্গে গতকাল আমরা মিটিং করেছি, সেখানে তাদেরকে বলেছি যে ছাগল পালন, মুরগি পালন বা শূকর পালন বা গরুর সাথে ভার্মি কম্পোস্ট, এই সমস্ত পালনের প্রশিক্ষণও কিন্তু তারা ওখানে গিয়ে নিতে পারে এবং তার জন্য কোনো খরচা দিতে হবে না। আমরা টোটালটাই ব্যবস্থা করে দেবো এবং ওদের পরবর্তীতে যাতে কাজ শুরু করতে পারে তার জন্য ব্যাংক ঋণ বা এইসব ব্যাপারগুলোও বলা হয়েছে। তার সাথে আমরা আরো কতগুলো জিনিস বলেছি, যেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ডের ফেসিলিটি একদম গ্রামের প্রান্তিক মানুষ যাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে, সেগুলো কিন্তু ভালো খাবার দেওয়ার জন্য বা টিকা দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য এই খরচগুলো কিন্তু কেসিসি থেকে তারা কিন্তু নিতে পারে। এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা করার জন্য চেষ্টা করছি। এবারে আস্তে আস্তে আশা করছি উন্নয়ন হবে, কারণ একটা আজ থেকে 3-4 বছর আগেও আমি এখানে দেখেছি যে অবস্থা ছিল, তার তুলনায় আজকে কিন্তু অনেকে সচেতন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আশা করছি আরো পরিবর্তন হবে। এবং বিশেষ করে ছোট ছোট প্রাণী যেগুলো, সেগুলো চাষের বিষয়ে আগ্রহ অনেকটাই বেড়েছে। তার কারণ এখানকার মানুষের তো অনেক জায়গা আছে, বড় ফার্মিং করবে সেরকম তো সম্ভব নয়। এখানে ছোট ছোট গোটারি হতে পারে, 10টা 20টা, 20টা 25টা মুরগি হতে পারে, হাঁস হতে পারে, পুকুর যেহেতু আছে মাছের সাথে হাঁসের চাষ একটা সুসংগত চাষ, সেটা হতে পারে। এবারে গরু চাষ করলে তার যে গোবরটা, সেটাও কিন্তু খুব কাজে লাগে। এখানে দুধ কিন্তু সে হচ্ছে খুবই বেশি উৎপাদিত হয় না,
এবারে দুধের সাথে সাথে কিছু প্রোডাক্ট তৈরি যাতে তারা করতে পারে, সেটাও আমার বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কিছু প্রোগ্রাম হয়, সেগুলো আমি চাষি ভাইদের বলেছি যে তারা যদি আগ্রহী থাকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণ আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও দিতে পারি, আর আমাদের যে সংগঠনের পক্ষ থেকেও আমরা এটা করতে পারি। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে যে এইভাবে কাজটা করছেন, এতে করে তো একটা আর্থিক একটা খরচের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে কি অবশ্যই অবশ্যই। আপনারা কি সাধারণ মানুষের থেকে কোনো সহযোগিতা নিয়ে কাজটা করছেন, নাকি আপনারা নিজেদের উদ্যোগে এগুলো শুরু করেছেন? এবারে আর্থিকের যে ব্যাপারটা আছে, আমরা গভর্নমেন্টের যে স্কিম গুলো আছে সেই স্কিম গুলো থেকে তো অবশ্যই এরা পাচ্ছে। যেমন একটু আগে বললাম যে এই যে প্রশিক্ষণের খরচটা কিন্তু আরসিটি থেকে পুরোটাই দেওয়া হচ্ছে। আর এখানে যারা অর্গানাইজেশনে যে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, সেক্ষেত্রে যারা ধরুন ডোনার্সরা আছে, অনেকে ডোনার্সরা সংগঠনে সাহায্য করে, তাদের সাহায্য কিছুটা তো দরকার হয়। তাছাড়া কিছুটা ধরুন চাষি ভাইরা অনেকে তাদের নিজেদের বাড়িতে অনেকে অ্যারেঞ্জ করে, সেখানে ধরুন একটা চা বিস্কুট দেওয়া হোক, যা হোক, এগুলো কিন্তু ওরা যার বাড়িতে ধরুন অ্যারেঞ্জ করছে, তো এগুলো হয়ে যায়। আর গ্রামাঞ্চলে তো দেখছি যে এরকম ভাবে কাজ করতে কোনো অসুবিধা হয় না। না না, আর যারা এক্সপার্টরা তারা তো নিজেদের তাগিদেই, আজকে ধরুন আমাদের মধ্যে ডক্টর সুকান্ত রায় ছিলেন, উনি তো নিজের উদ্যোগেই এখানে এসছেন। এটা পুরোপুরি কি বলুন তো মানসিকতার ব্যাপার। আমি সরকারি চাকরি করি বা আমি বড় পদে আছি, গ্রামের প্রতি ভালোবাসা বা এই ধরনের মানুষের আপলিফমেন্ট করতে হবে, হ্যাঁ এটা মানসিকতার উপর অনেকটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। আর ওখানকার স্থানীয় মানুষজন, তাদের কেমন আগ্রহ আপনারা দেখছেন এইভাবে? স্থানীয় মানুষ বিশেষ করে মায়েদের তো খুবই আগ্রহ। তারা এটুকু বুঝেছে যে তাদের আর্থিকভাবে যদি সমৃদ্ধ করা যায় তাহলে কিন্তু সমাজে, তাদের পরিবারে তাদের কিন্তু সম্মান বৃদ্ধি হবে। এই জায়গাটা কিন্তু আমি তাদেরকে সবসময় করার চেষ্টা করি, যে আমরা বলি যে নারী পুরুষ সমান সমান। সত্যি কথা বলতে কি, আর্থিকভাবে যদি তাদের জায়গাটা দৃঢ় না হয়, তারা কিন্তু সমান সমান হবে না। আজকে সংসারের ছেলে মেয়েদের খরচ হোক বা টুকটাক সংসারের যে খরচ, চিকিৎসা খরচ, এগুলো মায়েরাও কিন্তু কন্ট্রিবিউট করছে তাদের ছাগল বিক্রির টাকায়, তাদের মুরগি বিক্রির টাকায়, ডিমের টাকায় করছে। বা বাড়িতে যদি আপনি দেখেন, আজকে ডিমের ঝোল হোক বা কোনো আত্মীয় এলে মাংস, এগুলো কিন্তু মায়েরা যে মুরগি পালন করে তার মাধ্যমে কিন্তু এটা হয়। আচ্ছা, আপনারা এখন যে লঞ্চে রয়েছেন, এখানে যে ঘাটে সমস্ত ঘাট রয়েছে, এখন কোন ঘাট ফেরোচ্ছেন? বনশ্যামনগর ফেরোচ্ছেন? লঞ্চে আমরা ওই চাঁদমারি ঘাট থেকে পেরোতে পেরোতে ওই এখন বনশ্যামনগরের কাছাকাছি চলে এসেছি। এরপরে ধরুন আর কিছুক্ষণ পরে রামগঙ্গায় এই লঞ্চে পৌঁছবে। আর রামগঙ্গার পরের উল্টো দিকে হচ্ছে পাথর প্রতিমা, সেখানে আমাদের যাত্রা শেষ হবে। আমাদের যারা অতিথিরা এসছে সবাই যে যার ওই রুটেই, কেউ রামগঙ্গায় নেমে যাবে, কেউ আবার পাথর প্রতিমায় নেমে যাবে। আর আমরা আমাদের মধ্যে তো একজন সুন্দরবন নিয়ে কাজ করে এরকম বহু মানুষকে আমরা পাই। আমাদের মধ্যেও একজন রয়েছেন, ওনার নাম হচ্ছে ঋতপ্রীতা মুখার্জি। উনি সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, বিশেষ করে মহিলাদের নিয়ে কাজ করেন। আমি তো আমার পাশেই রয়েছেন। ওনার অভিজ্ঞতা যদি আমরা একটু শুনতে পারি তাহলে কেমন লাগলো? উনি ছিলেন, আমি ওনাকে কথা বলার জন্য বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি যে কলকাতা থেকে একদম প্রত্যন্ত এই যে দ্বীপ অঞ্চলে গিয়েছেন, কেমন লাগলো, কি দেখলেন, যদি একটু আপনি আলোচনা করেন। আচ্ছা, তো আমার নাম ঋতব্রতা মুখার্জি। আমি আপাতত এক্ষুনি নিজের পিএইচডি শুরু করেছি এনআইটি দুর্গাপুরে। তো এখন আমরা এখানে এসেছিলাম যেহেতু আমি আপনার বোধহয় আমাদের অর্গানাইজেশনের ফাউন্ডারের সাথে কথা হয়েছে। তো আমি এসেছিলাম আমাদের ফাংশনটার জন্য। কাজ যেটাই করি সেটা হচ্ছে, আমি একজন ইকোলজিক্যাল ইকোনমিক্স, অর্থনীতিবিদরা এনভায়রনমেন্টাল কাজ করে। তো আমি যেটা কাজ করি সেটা হচ্ছে যে এই যে সুন্দরবন এত তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, এবং আমরা যতই ওপর থেকে যত গভর্নমেন্ট স্কিম আছে বা ধরুন এনজিওরা বা অন্য অর্গানাইজেশন এখানে এসে বাঁচানোর চেষ্টা করছি, গাছ লাগানো হোক, মানুষকে বাঁচানো হোক, ইকোলজি তো শুধু মানুষ বা এনভায়রনমেন্টকে দেখে না, দুটো রিলেশনশিপে একে অপরকে দেখে, যে মানুষ এনভায়রনমেন্টকে কতটা ইউজ করছে, এনভায়রনমেন্ট মানুষকে কিভাবে এফেক্ট করছে।
এবং সুন্দরবনের ক্লাইমেট এবং ওয়েদার প্যাটার্ন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়েছে। ঠিক। তো আমার কাজটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে এখানকার যে লোকাল লোকেরা যারা এখানকার নেটিভ, অনেক জেনারেশন ধরে এখানে আছেন, তারা অনেক জেনারেশন ধরে একটা ভেতরে তারা জানেন যে এটা হলে আমাদের কি করতে হবে, যে মাটিটা অনেকটা নুন, তাহলে কি খুঁজতে হবে বা আমরা কিভাবে মাছ চাষ করব, কোথায় কাঁকড়া পাওয়া যাবে। যখন যে কোনো পলিসি আমরা রেকমেন্ড করতে চলে আসি গভর্নমেন্ট লেভেল থেকে, শুধু সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে, সুন্দরবনকে নিজে না জেনে, তখন যে পলিসিগুলো খুব ভুল হয়। আমরা যদি এখন ভাবি যে আমরা ম্যানগ্রোভ লাগিয়ে দেবো এবং এখানে সবকটা হয়ে যাবে, সেটা হয়তো আমরা পারবো না এবং এটা দেখাও গেছে। কিন্তু এখানকার লোক জানে এক্স্যাক্টলি কোথায় লাগাতে হয়, কিভাবে তাদের বড় করলে তারা থাকবে। ম্যানগ্রোভ কভার তো কমে গেছে। তো আমার কাজ এটাই আমার টপ সাবজেক্ট এরিয়া অফ ইন্টারেস্ট, জেন্ডার। আর বেশি করে এখন যেহেতু সুন্দরবন থেকে একটা ম্যাসিভ মেল মাইগ্রেশন হচ্ছে, ছেলেরা অনেক সময় চাকরির জন্য বাইরে চলে যাচ্ছে, মহিলারা থেকে যাচ্ছেন, তো তাদের যে নেটিভ নলেজটা, যে তারা মা বাবাদের কাছে, তারা হয়তো বাইরে এখন সুন্দরবনের মহিলারা জানে না। আমরা বাইরে থেকে এসে এত জ্ঞান দিয়েছি যে তারা হয়তো এখন ভুলে গেছেন, কিন্তু তারা আসলে এত বছর ধরে জানেন যে কিছু কিছু জ্ঞান আছে যে এক্স্যাক্টলি কোথায় গেলে এটা পাওয়া যেতে পারে, কোন কোন গাছ আছে, কোন কোন গাছ হারিয়ে গেছে। এই যে তাদের হাতে কলমের শিক্ষাটা অনেক বেশি আছে ওখানে। সরি, তাদের হাতে কলমের শিক্ষা তাদের অনেকটা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, কোন মাটির প্রকৃতি কেমন সবটা তাদের জানা রয়েছে, তাই না? তারা খুব ভেতরে তাদের একটা ইনেট জ্ঞান আছে হ্যাঁ। যে কোথায় পাবে, কিন্তু তারা সেটাকে খুব আমাদের মতো শিক্ষার ইয়েতে দেয় না, যাতে হাত লিখে রাখি এটা। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হতে পারে, তারা বলতে পারে যে আচ্ছা গ্রাউন্ড ওয়াটার লেভেল, আপনি যদি এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল কি কমে গেছে, তারা বলতে পারবেন না। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা গাছ সেটা লাগাতে প্রবলেম হচ্ছে, তারা তখন বলেন হ্যাঁ মাটিতে না জল কম, তো তাই এই গাছগুলো লাগানো যাচ্ছে না। তো তাই জন্য আমার পুরোটাই কাজ হচ্ছে এই যে জেন্ডার আর এনভায়রনমেন্ট নেক্সাস। যেহেতু আমরা সবসময় বলি যে মহিলারা ক্লাইমেট চেঞ্জে সব থেকে বেশি এফেক্টেড হয়, কারণ তাদের অনেক বেশি টাকা তারা কামায় না সব জায়গায় অনেক বেশি। তখন ছেলেরা বেরিয়ে যায়, তাদের যদি চাষও করতে হয়, মাছ ধরার চেষ্টা করতে, বাড়িটা চালানোর করতে হয়, তো তাহলে তাদের যে জ্ঞানটা সেটাকে ইউজ করা দরকার পলিসি রেকমেন্ডেশন। তো আমি ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন যেটা আমরা বলি, যে ক্লাইমেট চেঞ্জ আমরা কিভাবে ঠিক করার চেষ্টা করবো, চেষ্টা তো করতে পারবো না, তো সেটাই এই জ্ঞানটা কিভাবে সুন্দরবনে ইউজ করা যায়। তাছাড়া আমি উইমেন্স ক্লাইমেট কালেকটিভ যেটা ইন্ডিয়ার, যেখানে মহিলারা সব সাবজেক্ট থেকে এবং যারা এরম জায়গায় থাকে সবাই একসাথে কাজ করেন, সেটারও একটা পার্ট। আর অ্যাসোসিয়েশন অফ রেমিডি যেটা ওর, সেটার সঙ্গে আমি যেহেতু জড়িত, আমি তার বোর্ডের একটি মেম্বার এবং আমি রিসার্চের স্ট্র্যাটেজিতে কাজ করি। যত আমাদের প্রজেক্ট আসে এই রিলেটেড, আমরা চাই যে জি প্লট যে আইল্যান্ডটায় আমরা বেসড এখন, তো সেখানে আমরা সেলফ সাস্টেনিং করতে চাই। যে লোকে হয় আমরা তাদেরকে জ্ঞান দিতে চাই না, শুধু বলতে চাই যাচ্ছে মানে আপনারা এরম চাষ করুন যাতে যেগুলো সুন্দরবনে হতো, এরম জিনিস না যেটা এতদিন হয়েছে সেটা অনেকটা টাকা হবে, চলো এগ্রিকালচার প্যাটার্নটাই পাল্টে দিই। যে এখানে যে নোনা এত জমি, সেখানে যে কোনো গাছ হতে পারে না, যে কোনো ক্রপও হতে পারে না। তো এমন জিনিস কোথাও এরম নেটিভ স্পিসিস, সেটা ধানের হোক বা ও যে কোনো সবজির হোক, যাতে একটা সময় আসে যাতে এই আইল্যান্ডকে অন্য জায়গা থেকে আনতে না। কারণ যে কোনো সময় এটা একদম সাদার্ন দিকে এই সুন্দরবন আর্চিপেলাগোর, তো একদিকে সমুদ্র অন্যদিকে নদী, যে কোনো সময় একটা ন্যাচারাল ডিজাস্টার এলে লোকে আটকে যেতে পারে। তখন এই জিনিসগুলো তাদেরকে ট্রেন করা, মহিলাদের অল্টারনেট লাইভলিহুড যেগুলো, যে কিছু বানিয়ে বাড়িতে যদি বিক্রি করা যায়, সেটা থেকে যে টাকাটা একটা বড়। কারণ এসএইচজি গ্রুপরা খুব কম টাকা বাঁচে, যদি শোনেন প্রত্যেক মাসে 80 টাকা হয়তো বা প্রত্যেক বছরে একটা খুব কম। আমরা সুন্দরবনে এনভায়রনমেন্ট এবং লাইভলিহুড দুটোকেই দেখার চেষ্টা করছি, যে কোন গাছগুলো এখানে আছে সেগুলো আইডেন্টিফাই করা, যেগুলো এখানকার গাছ কোনগুলো। কারণ আজকাল দেখুন অ্যাফরেস্টেশন বলতে গিয়ে লোকে গাছ লাগিয়ে তো দেয়, কিন্তু কোন জায়গায়
কোন গাছ, আর এখানে এই যে এরম যে জমি যেখানে নরম মাটি, যে মাটি ধরে রাখার জন্য কিরম গাছ দরকার সেটা তো আমাদের জেনে করতে হবে। তো এখন আমরা এই দুটো জিনিসটাই চেষ্টা করছি ওরের তরফ থেকে, তাই আমি এসেছিলাম এটা। আর আমার রিসার্চের জন্য আমি সবসময় এখানকার মহিলাদের সাথে কথা বলি, বৌদিদের সাথে বসলে গল্পে গল্পে বেরিয়ে যায়, কারণ কেউ তো কারণ তারা ডিরেক্টলি তো বলতে পারবে না যে হ্যাঁ তুমি জানো যে এটা হয়েছে। যেমন আমরা খুব কনফিডেন্টলি এসে বলি যে এটা করা উচিত, ওরম করা উচিত। আর গভর্নমেন্ট যেগুলো করে, ধরুন সুন্দরবনে গভর্নমেন্টের যা স্কিম সেগুলো খুবই লিমিটেড টু যে ইরিগেশনের করে দিয়েছে, আমরা জমিতে জল আসবে, কিন্তু জলটা তো নোনা, জমির মাটিটাও নোনা, জলটা এনে কিন্তু ওখানে ফার্মিং এ কি গ্রো করা উচিত সেটা কেউ খুঁজে দিচ্ছে না, যে এটা করলে আপনারা খেতেও পারবেন, বিক্রিও করতে পারবেন, জমিটা ভালো থাকবে। বা যে এখানে এমব্যাঙ্কমেন্ট বানিয়ে দেওয়া হয়, প্রত্যেকবার একটা করে সাইকেল আছে ভেঙে বেরিয়ে যায়, তো সেগুলো মানে কেন হচ্ছে? গভর্নমেন্ট আমরা ওপর থেকে একটা খুব ম্যাক্রো ভিউতে আসলে দেখি যে হ্যাঁ করে দাও এরকম টাইপের একটা ব্যাপার, কিন্তু সুন্দরবনের প্রত্যেকটা আইল্যান্ড এতটা আলাদা, এবং সুন্দরবন ইন ইটসেলফ এতটা আলাদা অন্য ওয়েটল্যান্ডের থেকে, যে সুন্দরবনে খুব স্পেসিফিক ভাবে একটু মানে ঠিক 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 এসে পড়াশোনা এখানে। আর আমরা একটা আসলে আমি আসার পর এখানে আমাদের যিনি ফাউন্ডার বিকাশ দা, উনি এটাও আমরা ঠিক করেছি যে একটা রিসার্চ হাব বানাবো আমরা, যেখানে নলেজ হাব, যেখানে যারা সুন্দরবন নিয়ে রিসার্চ করে যে কোনো সাবজেক্টে, সেটা মারিন সায়েন্সেস হোক, বায়োলজিতে হোক, বা জিওলজিতে হোক, বা ল্যাঙ্গুয়েজ নিয়েও, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ নিয়েও আজকাল অনেকে কাজ করে, বা আমার মতো ইকোনমিক্সের লোকেরাই, সবাই যাতে এখানে এসে কাজ করতে পারে। কারণ আমরা খুবই ভালো করে বিশ্বাস করি যে সুন্দরবনে না এলে সুন্দরবনের ব্যাপারে লেখা যায় না। তো আমরা নেক্সট 5 বছরের মধ্যে সেটাকে পুরোপুরি বানিয়ে নেওয়া হবে। 2 বছরের মধ্যে হয়তো আপনারাও এলে দেখতে পাবেন, যেখানে সব রিসার্চাররা কম টাকায় এসে এখানে থেকে কাজ করতে পারবে। কোনো টাইপের রিসার্চ স্কলার, প্রফেসর, রাইটার সবাই। তো সেটা আমাদের একটা স্ট্রাকচার বানানোর আছে, যেখানে এই যে এত কষ্ট করে আসা ভাবে লোকে যাচ্ছে এরকম নো চেপে, এখানে চেপে নো এত কিছু করতে হবে, তার থেকে এখানে এসে যাচ্ছে তারা কাজ করে, এবং সেই যে জ্ঞানটা সব রিসার্চ থেকে বেরোয় সেটা আমরাও ইউজ করতে পারি। বলছিলেন যে এখানে 5 বছরের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর যারা রিসার্চ করবেন তাদের একটা থেকে করার সুযোগটা হবে, তাই তো? এবং সেই উদ্যোগটা আপনারা নেবেন। তো এই যে কাজকর্ম করতে গিয়ে একদম সংক্ষেপে যদি আর 1 মিনিটের মধ্যে আপনি বলেন, আমরা শেষ করবো অনুষ্ঠান, যে কেমন মনে হচ্ছে আপনার, মানে আপনি যে শহর অঞ্চলের থেকে অভ্যস্ত, আর ওখানকার মানুষজন বিশেষ করে যাদের সাথে কথা বললেন আপনারা, তাদের জীবন তো সম্পূর্ণ একটু অন্য রকমের। তো সেখানকার মানুষের জীবন সম্পর্কে আমার কেমন মনে হয়, তারা কি কাজগুলো করতে পারবেন? আপনারা যে পদগুলো বলছেন তারা বুঝতে পারছে ঠিক মতো করে? আমরা বেশিরভাগ সময় সুন্দরবনকে একটা বেড়াতে আসে, মানে শহরের লোকে সুন্দরবনকে একটা বেড়াতে আসার জায়গায় ভেবেছি। আসবো, বাঘ দেখতে চাইবো, দেখতে পেলাম না পেলাম চলে গেলাম, এখানে লোকের কথা অতটা ভাবা হয়। এখন যখন আমি 2017 থেকে সুন্দরবনের সাথে কাজ করি অন্য এরিয়াতে, কিন্তু এখানে লোককে ঠিক করে একটু শেখা এবং বাকিটা তাদের ওপর ছেড়ে দিলে তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। এটা আগেও আমি এরকম কাজ করেছি, যেখানে মহিলা ফার্মারদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বানিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনি খুঁজলে পাওয়াও যাবে, আমার খামার বলে। সেটা আমি প্রথম সুন্দরবনে কাজ করতে শুরু করি, এবং তারা এখন সারা ইন্ডিয়ায় বিক্রি করে এখানকার জিনিস, এবং এখানকার নেটিভ স্পিসিস, চালের, ডালের, অন্য জিনিস, কোনো সবজি যা মহিলারা বানান। তো আমরা এখন মনে করি যে আমরা যদি এখন শেখাই এখানে, যে আমরা এটা আইডিয়াটুকু দিলাম যে দেখুন বৌদি, এটা যদি আপনারা বাড়িতে বিক্রি করেন, আমরা প্লাস্টিকের খুবই এগেনস্টে, কারণ সুন্দরবনে প্লাস্টিক পলিউশন একটা বড় প্রবলেম আছে, সেটা সারা দুনিয়াতেই হচ্ছে। লোকে ফেলে দেয় যে কোনো জায়গার, নদী আছে তো রেখে যাবে, একটা ব্যাপার আছে যে দেখতে পাবো না চলে গেছে, বা পুড়িয়ে দেয় অনেক কিছু। তো সেগুলো আমরা এসে বলি, বাকিটা আমরা তাদেরকে বলি যে আপনারা এটা কি মনে হয় আপনারা করতে পারবেন। এটা আমরা যেমন কালকে একটা আইডিয়া এখানে দেওয়া হয়েছিল যে আপনারা এখানে যদি অনেক কচু হয়,
আপনারা কচুর চিপস, আলুর চিপস বাড়িতে বানাবেন এবং আমরা সেটা প্যাকেজিং অন্যভাবে করবো, ইকো ফ্রেন্ডলি ভাবে, সেটা যদি বিক্রি করা হয় তো তারা খুবই, তাহলে তখন তারা ইন্টারেস্টেড হয়। যদি এরকম কোনো কাজ হয় সেটা তাদেরকে বুঝে বলা হয় যে হ্যাঁ এদের বাড়িতে অনেক কাজ আছে, তা সবার বাড়িতে চাষ হয়, একটু ধরুন পুকুর আছে, মাছ আছে, তাদের অতটা সময় নেই, তারা ওই জীবনেই খুব মেতে ততটা ভাবেন না যে আচ্ছা আমার কি টাকা দরকার, আমরা তো শহরের মেয়ে, আমরা জানি যে কলেজ পাস করলে চাকরি হবে। তারা তো সংসারে মেতে গেছেন, কিন্তু তাদের মধ্যে জ্ঞান অনেক আছে এবং তারা খাটতে তো অনেকই পারে। না হলে এরকম একটা জায়গা যেখানে লাস্ট 10 ঠিক। আচ্ছা, আমরা কি ডক্টর শান্তনু বেরার সাথে কথা বলতে পারবো? খুব সিম্পল, কিন্তু তারা লং টার্মটা ভাবে না হয়তো, কারণ তারা এতটা জানেই না। তারা জানে যে হ্যাঁ ঝড় আসে, আমাদের খুব কষ্ট হয়, জল চলে যায়, আমরা কিছু গ্রো করতে পারি, কেন হচ্ছে, কি জন্য। আর স্পেশালি বে অফ বেঙ্গলের যে ওয়েদার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এত সাইক্লোন এসে আমাদেরকে হিট করছে এখানে, আর সুন্দরবন প্রথম সেই ধাক্কাটা খায়। আমরা তো কলকাতায় একটু বৃষ্টি দেখি, সুন্দরবন তো ধাক্কাটা প্রথম নেয়। এখন তো প্রত্যেক বছরই চলছে সাইক্লোনটা, প্রত্যেক বছরই চলছে, আর আমরা প্রত্যেক বছর একবার করে দুঃখ পাই যে সুন্দরবনে এরকম আয়লা এলো, সুন্দরবনে আমফান এলো, চলে এরা এখানে জানে যে আচ্ছা আমরা যদি একটা কিছু আসে, আমাদের একটা সাইক্লোন সেন্টার আছে, সেখানে চলে যেতে হবে, সেখানে জলটা পাওয়া যাবে, কিন্তু বাকি খাবার দাবার সময় নিয়ে যাওয়ার, তারপর ফিরে এসে বাড়ির কি অবস্থা হবে, জমির কি অবস্থা হবে আমরা জানি না। যারা এরকম একটা এক্সিস্টেন্সিয়াল ফিয়ারে বাঁচে তাদেরকে বোঝানো যে বড় ছবিটা দেখুন, এরকম কয়েকটা ছোট ছোট জিনিস করলে মানে বেশি দিন অব্দি বাঁচানো যাবে। সুন্দরবন আস্তে আস্তে ডুবতে শুরু করেছে, কিন্তু আমরা যে এখন ভাবি সুন্দরবন ডুবতে ছেড়ে দিচ্ছি, ডুবেই তো যাবে, করা যায় না। তাই জন্য তাদেরকে বোঝানোটা হয়তো একটু শক্ত হয়, কিন্তু তাই জন্য এতদিন ধরে কাজগুলো আমরা করছি এবং আমরা চাইছি যে যারা এইসব জিনিস নিয়ে কাজ করেন, আমি তো একটা অ্যাঙ্গেল থেকে দেখছি, সবাই ডিফারেন্ট জিনিস থেকে দেখে, তারা এসে এখানে কাজ করুক, তারাও এখানে মানুষকে দেখুক, মিশুক এবং বুঝে কাজ করুক। কারণ দেখুন রিসার্চে খুব একাডেমিক হয়ে আমরা একটা জিনিস লিখে দিলাম যেটা কারোর কাজে লাগলো না, তা সেটাকে রিসার্চ আমি তো বলি না, আমার মনে হয় না যে সেটা সিম্পল, কিন্তু তার ভয়ে থাকে, যেটা তারা বাইরে দেখে না, তারা হাসি খুশি, কিন্তু যে ভয়ে তারা থাকে তারা অতটা লম্বা ভাবতেই চায় না। কারণ এই রেমাল এলো, আমরা কিছু বুঝতে পারলাম না, তারা অনেকটা ধাক্কা খেয়ে গেল। ঠিক আছে, অনেক কথা বললাম আপনার সাথে। হ্যাঁ, ডক্টর বেরাকে যদি পাওয়া যেত, ডক্টর বেরা। হ্যাঁ স্যার। হ্যাঁ, ডক্টর বেরা, তোমার নাম্বার দাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ শুনলাম যিনি রিসার্চ করছেন তার কথা শুনলাম, অনেক বাস্তব অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। হ্যাঁ, এবং যারা সুন্দরবন অঞ্চলে সাধারণ মানুষজন বসবাস করছেন তারা তো তাদের সেই জায়গায় তারা ভিটে মাটি ছেড়ে আসতেও চায় না, তারা ওখানেই পড়ে থাকবে, তাই কি না? একটা মাটির প্রতি টান তো থাকে। এবং এরা যদি খুব বড় চাকরির সূত্রে অনেকে হয়তো বাইরে চলে যায়, আবার অনেকে মাটির টানে কি বলুন তো কলকাতাতে বা বাইরে হয়তো চাকরির সূত্রে থাকে, কিন্তু এখানে তাদের যে মাতৃভূমি বা বাবা মা যেখানে সে বড় হয়েছে সে জায়গাতেও কিন্তু তারা একটা টানে ফিরে আসে বা এখানেও কিছু কাজ করতে চায়, এখানেও তাদের অবশ্যই সেটা করতে চায়। আচ্ছা, আমরা তাহলে অনেকক্ষণ কথা বললাম। আমরা তাহলে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। তাহলে আপনি কি আর কিছু বলতে চান? এখন কথা হচ্ছে আমরা সবাই যদি একজোট হয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, এবং কেউ কিন্তু আমরা সম্পূর্ণ একটা বিষয় সম্পর্কে জানি না, ফলে একজন কৃষি বিশেষজ্ঞ, একজন মৎস্য বিশেষজ্ঞ, একজন যারা সমাজসেবার কাজ করে বা যারা আমাদের বিভিন্ন রুরাল ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে কিন্তু আজকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যেটা বলি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি সবাই একজোট হয়ে কাজ করি আজকে সমাজের উন্নতি হবে, এবং সমাজের উন্নতি মানে কি তাদের
হুম 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 যদি হয় তাহলে কিন্তু দেশের দশের উন্নয়ন হবে। এবং সেটা আজকে সুন্দরবন এলাকায় যেটা দেখা যাচ্ছে যে আজ থেকে 10 বছর আগে যেটা ছিল না, যে জিনিসগুলো ব্যাপারে মানুষ অত অ্যাওয়ার ছিল না, সেই জায়গাটায় আজকে কিন্তু তারা সচেতন হয়েছে। এবং আমরা যারা অসরকারি সংগঠন বা গভর্নমেন্টের যারা আধিকারিকরা আছে তারা কিন্তু এই জায়গাটায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এবং আমি যেহেতু আজকে প্রাণী সম্পদ দপ্তর থেকে এসেছি, একটা সময় কিন্তু আমাদের প্রাণী সম্পদ দপ্তরের ব্লকে একজন ডাক্তারবাবু বসতেন। আজকে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে এই সুবিধাগুলো পৌঁছে গেছে। প্রত্যেকটা পঞ্চায়েতে একজন করে প্রাণী বন্ধু আছে, একজন প্রাণী মিত্রা, প্রাণী সেবী। তাছাড়া বিভিন্ন জায়গাতে অনেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু আজকের বিজ্ঞানসম্মত পরিষেবা গ্রামাঞ্চলে দিচ্ছে। ফলে একটা সময় যে জিনিসগুলো জানা যেত না সেই জিনিসগুলো কিন্তু এখন তারা জানছে। এটা একটা ভালো দিক। এবং আমাদের এই সামাজিক সংগঠনও এই জায়গাটায় কাজ করছে। অনেক প্রকল্প আমরা যেমন সাবমিট করছি সরকারি তরফ থেকে, বা বিভিন্ন ডোনার্স যারা আছে তারাও কিন্তু এ ব্যাপারে কাজ করছে, তারাও এগিয়ে আসছে। বেশ, আমরা তাহলে পাথর প্রতিমা ব্লকের যিনি সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক রয়েছেন কৃষ্ণেন্দু মন্ডল, তার কথা অল্প একটু শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, তাই তো? তো অবশ্যই। আপাতত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। আমরা শুনছিলাম সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা এবং অসরকারি সংগঠনের ভূমিকা। ডক্টর বেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাকেও নমস্কার। সকল শ্রোতা বন্ধুদেরকেও আজকের এই অনুষ্ঠানে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা থানার কুয়েমুড়ি দ্বীপকে নিয়ে লেখা একখানি কৃষিগান। গানখানি রচনা ও সুর আমি পরিবেশন করছি পূর্ণচন্দ্র সামন্ত। সঙ্গে সহযোগিতায় সৌমি সামন্ত, পূর্বাশা সামন্ত, তবলায় দেবব্রত মাঝি। এই দ্বীপের সোনার মাটি, এই দ্বীপের সোনার মাটি, এই মাটি মোদের মা। চারিদিকে বইছে নদী, এই নদী মোদের প্রাণ। সকালবেলা সূরজ ওঠে, কি যে মনোরম, অপূরণ্য কি অনন্য শোভায় অনুপম। আমরা চাষি ভালোবাসি এই মাটি রে, তাই তো বাঁচাই মাটি মাকে জৈব সারে। আমরা চাষি ভালোবাসি এই মাটি রে, তাই তো বাঁচাই মাটি মাকে জৈব সারে। এই জমিতে সবজি নানান ফলাই কত ধান, এই জমিতে সবজি নানান ফলাই কত ধান। ও হো হো ও হো হো ও হো 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 হো। নৌকা চড়ে নদীর জলে ধরছি কত মাছ, ফুল ও ফলে আম কাঁঠালে ভরে আছে গাছ। নৌকা চড়ে নদীর জলে ধরছি কত মাছ, ফুল ও ফলে আম কাঁঠালে ভরে আছে গাছ। জৈব সার কীটনাশকে বাঁচাই মোদের জান, জৈব সার কীটনাশকে গড়ছি এই বাগান। ও হো 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 হো।
চারিদিকে জল থই থই বইছে কতই নদী, নৌকায় চড়ি এদিক ওদিক সে দিতে যাই যদি। চারিদিকে জল থই থই বইছে কতই নদী, নৌকায় চড়ি এদিক ওদিক সে দিতে যাই যদি। তিনটি দিকে তিন খেয়া ঘাট নৌকা মোদের যান, বাজারে যাই যেখানেই যাই নৌকা মোদের যান। হেই সামালো হেই আহো, হেই সামালো হেই আহো, হেই সামালো হেই আহো। এই দ্বীপের সোনার মাটি, এই মাটি মোদের মা, চারিদিকে বইছে নদী, এই নদী মোদের প্রাণ। সকালবেলা সূরজ ওঠে কি যে মনোরম, অপরাহ্ন কি অনন্য শোভায় অনুপম। এই দ্বীপের সোনার মাটি, এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা এবং অসরকারি সংগঠনের ভূমিকা। এই নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা কথা বললেন এবং এখন আমাদের সাথে রয়েছেন ডাক্তার কৃষ্ণেন্দু মণ্ডল, সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, পাথর প্রতিমা ব্লক, দক্ষিণ 24 পরগনা। আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে যাই এবং সেখানকার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলি, প্রাণী পালকদের সাথে কথা বলি এবং বিভিন্ন অনুষ্ঠান কভারেজ করি। এবং আমাদের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার অভিজ্ঞতা অনেক রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। ডাক্তার মণ্ডল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই যে বিশেষ অনুষ্ঠান জি প্লটে হয়ে গেল, সেখানে আপনিও ছিলেন, তো সেখানকার মানুষের জীবন জীবিকা সম্পর্কে যদি একটু প্রথমে সংক্ষেপে বলেন। দেখুন, জি প্লট হচ্ছে আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণতম প্রান্ত বলা যায় এবং আমাদের পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রত্যন্ত এলাকা। এটি একটি মানে বদ্বীপ এবং এই বদ্বীপটি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু। এখানে স্থায়ীভাবেই যেহেতু চারদিকে জল দিয়ে ঘেরা, আর প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মুখোমুখি হতে হয় মানুষের, তাই মানুষের কাছে জীবিকা হিসেবে এখানে প্রাণী পালন এবং মৎস্য চাষ এই দুটি হচ্ছে অন্যতম জীবিকা হিসেবে সাধারণ মানুষ এখানকার বেছে নিয়েছে, স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে প্রাণী পালনের একটি এখানে বড় ভূমিকা রয়েছে এখানকার মানুষের যে জীবিকা নির্বাহ করা বা তাদের রুটি রুজির ওপরে। আর এই প্রাণী পালনের ক্ষেত্রে এই যে আমাদের এখানে জি প্লটের প্রাণী পালকরা রয়েছেন, এনাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন কিন্তু ক্ষুদ্র প্রাণী পালক। হ্যাঁ, কারণ এখানে স্থায়ীভাবেই যেহেতু একটি প্রত্যন্ত এলাকা এবং সেই অর্থে বলা যায় যে এখানে খুব বড় কিছু যে চারণ ভূমি সেরকমও একটা অভাব। ঠিক আছে, কারণ এই জায়গাতে প্রায় আশেপাশে সমুদ্র এবং খাড়ির থেকে নোনা জলের একটা প্রবণতা দেখা যায়। আপনি জি প্লট বলুন বা অন্যান্য যেগুলো রয়েছে, কে প্লট, এল প্লট, বনশ্যামনগর, সমস্ত বদ্বীপ অঞ্চল একই অবস্থা। ঠিক। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষুদ্র প্রাণী পালকরা প্রধানত ছাগল এবং ভেড়া, আপনারা জানেন হয়তো যে আমাদের সুন্দরবনের গর্ব গাড়ল ভেড়া আর কি, ঠিক আছে, এছাড়াও বাংলার কালো ছাগল, যে দুটি প্রজাতি ছাগলের ক্ষেত্রে এবং ভেড়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম মানে সম্পদ বলা যায়। হ্যাঁ, এই দুটি প্রজাতি কিন্তু অন্যতম ব্রিডিং ট্র্যাক্ট বা যে
এর যে জন্মভূমি হিসেবে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকাকে গণ্য করা যায়। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এখানে এই প্রাণী পালকরা আহ ইদানিংকালে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তাতে আমরা এখানকার মানুষজনকে আহ মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা বিতরণ করেছি। তারা আস্তে আস্তে এই মুক্তাঙ্গনে এই মুরগি এবং হাঁস পালন করেও কিন্তু নিজেদেরকে একটা স্বাবলম্বী জায়গাতে তুলে ধরতে চাইছে। এবং আগামী দিনে আমাদের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ থেকে লক্ষ্য যে এই যে মুক্তাঙ্গনে যে মুরগি বা হাঁস প্রতিপালন হচ্ছে, এই ডিম, হ্যাঁ আপনারা দেখবেন স্থায়ীভাবেই যে বাজারে আমাদের বিভিন্ন যে লেয়ার ফার্মের যে ডিম সেগুলো তো পাওয়া যায়, আমরা বিভিন্ন দোকানে কিনি, আমার বাড়ির পাশে যে কোনো দোকান হোক বা বাজারে হোক। কিন্তু এছাড়া বিভিন্ন জায়গাতে ইদানিংকালে মানুষের সচেতনতার ফলে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ দেশি হাঁস বা মুরগির ডিম খেতে আগ্রহী। এবং এই সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা, এখানে আমি অস্বীকার করবো না যে রাসায়নিকের সার বা এই যে বৃহৎ যে তার থেকে কোরাল গাছ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তুলনায় অনেকাংশে কম এই প্রকল্প। হ্যাঁ, তাই এই যে প্রায় জৈবিক ভাবে যে দেশি হাঁস বা মুরগির ডিম, সেটিকে আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে সহায়তা করে বাজারজাত করার চেষ্টা করছি। কারণ এখানের থেকে খুব কাছেই কলকাতার মতো এক বৃহৎ বাজারের এখানে সুযোগ রয়েছে, সেখানে যাতে এইখানে এই বিক্রি করে তারা আর্থিকভাবেও আরো বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আর এই যে বাংলার কালো ছাগলের যে আমাদের এখানে এনারা প্রতিপালন করছেন, এটাকেও আমরা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, আমরা এই যে চাষি ভাইরা রয়েছে বা যে প্রাণী পালকরা ক্ষুদ্র, তাদের গোট ক্লাস্টার আমরা তৈরি করতে উদ্যোগী হয়েছি। যে গোট ক্লাস্টার আগামী দিনে একটা ফার্মার্স প্রডিউসার্স মানে হিসেবে মিলে ধরবে নিজেদের, এবং তার মাধ্যমে তারা এই কালো ছাগলকেও মার্কেটিং করবে। এছাড়াও ইদানিংকালে আমরা এই গবাদি প্রাণীর কৃত্রিম প্রজনন সাধারণ মানুষের কাছে আস্তে আস্তে আমরা তুলে ধরছি, এবং যাতে গবাদি প্রাণীর এই কৃত্রিম প্রজননের ফলে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা যায়। এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করার সাথে সাথে আমরা ওই জি প্লট এবং এই বিভিন্ন বদ্বীপ এলাকাগুলোতে আমরা গরুর বিভিন্ন সবুজ গোখাদ্যের মিনি কিট বিতরণ করেছি, যাতে তারা এই ছোট্ট জায়গার মধ্যে কিছু তাদের মিনি কিট বা ঘাস চাষ ও হাইব্রিড নেপিয়ার, ঠিক আছে, এইগুলো চাষ করে হ্যাঁ দুগ্ধ উৎপাদনও বৃদ্ধি করতে পারে। এবং আমরা এই এপিসির মাধ্যমে এই যে দুধ, এবং বলা বাহুল্য কৃত্রিম প্রজনন করে যে কিরকম ভাবে দুধ বৃদ্ধি করছি, এর সাথে সাথে এই এলাকায় অনেক দেশি গরু রয়েছে। তাই স্থায়ীভাবেই একটা বর্তমানে মানুষের ক্ষেত্রে দেশি গরুর এবং যে দুধের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং সেই দেশি গরুর আবার এই প্রসঙ্গে অবতারণা করাটা মানে স্থায়ীভাবেই প্রাসঙ্গিক, যে সুন্দরবনের এই জায়গায় যে উৎপাদিত যে দুধ বলুন বা ডিম বলুন, তা বলাই যায় যে প্রায় জৈবিক, হ্যাঁ প্রায় অর্গানিক। সেই অর্গানিক ভাবে উৎপন্ন এই দুধকেও আমরা কাঁচের বোতলে আমরা আগামী দিনে এই চাষি ভাইরা নিজেরাই কিন্তু বাজারজাত করবে, এরকম একটা উদ্যোগ নিয়েছি। তা আশা করব যে আগামী দিনে এই উদ্যোগ সফল হয়ে আমাদের এখানে যারা ক্ষুদ্র প্রাণী পালক রয়েছেন তারা এই প্রাণী পালনের মাধ্যমে পাবেন এবং তারা স্বাবলম্বী হবেন। কিন্তু এখানে একটা তো যাতায়াতের ক্ষেত্রে একটা প্রচন্ড সমস্যা এবং খরচও বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তো বদ্বীপ অঞ্চলের মানুষদের জন্য কিছু করারও নেই, তাই তো? একটা যাতায়াত অবশ্যই এখানে বদ্বীপ অঞ্চলে একটা বিশাল বড় বাধার একটা জায়গা, এবং তার সাথে বর্ষাকাল বা বিভিন্ন এই জলবায়ুজনিত কারণ, কিন্তু তবু ইদানিং কালে কিছু জেটি তৈরি হয়েছে, যেটা আপনারা হয়তো পরিলক্ষিত করবেন, যে জি প্লট থেকে বনশ্যামনগর হয়ে অচিন্তনগর হয়ে একটা যে জেটি তৈরি হচ্ছে, এই মাধ্যমে একটা যাতায়াতের হয়তো আগামী দিনে আশা করছি আমরা অনেকাংশে অনেকটা কাজ হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে।
ধরুন যে এয়ারপোর্টে যাবার জন্য শ্রীধরনগর অঞ্চলে সেখানেও দেখলাম হ্যাঁ যে নতুন তৈরি হয়েছে, জেটি তৈরি হচ্ছে। তৈরি হয়েছে। এবং এই সমস্ত কাজকর্ম চলছে, তাই তো? সরকারি হ্যাঁ উদ্যোগ অনেক রয়েছে। রয়েছে। হুম। আর আপনারা যে অনুষ্ঠানে ছিলেন সেখানে মূলত শবর প্রজাতি যারা মানুষজন, তাই তো? হ্যাঁ ওই হ্যাঁ অঞ্চলে তাদের যাতে জীবনের শ্রীবৃদ্ধি করানো যায় সেই ব্যাপার নিয়ে আপনারা ঠিক। আলাপ আলোচনা হয়েছে, তাই তো? এই 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 শবর প্রজাতির মানুষদের প্রধানত জীবিকার একটা বিশাল অংশ নির্ভর করে এই নদীতে মিন ধরা, মিন যেটা ধরা, আপনারা হ্যাঁ হয়তো জানেন যে হ্যাঁ হ্যাঁ। ওই ছোট ছোট মাছ বা চিংড়ি মাছ এবং এই মধু সংগ্রহ, ঝাল জঙ্গলে মধু এবং মধু সংগ্রহ। সংগ্রহ। হ্যাঁ তা কিছুদিন আগেই এই খবরে আপনারা হয়তো দেখেছেন হ্যাঁ, যে অ্যাক্সিডেন্ট একটি হয়েছে। বাচ্চাকে কুমিরে এই মিন ধরার সময় তুলে নিয়ে গেছিল। হ্যাঁ। তাই এই ধরনের দুঃখজনক ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে বা এর পরিমাণ আমরা কমিয়ে আনতে পারি, সেই জন্যই কিন্তু আমরা বিকল্প অর্থনৈতিক একটা সংস্থান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছি প্রাণী পালনের মাধ্যমে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন ডাক্তার কৃষ্ণেন্দু মণ্ডল, সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, পাথর প্রতিমা ব্লক, দক্ষিণ 24 পরগনা। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।